নমস্কার, শিলচর দূরদর্শনের বিশেষ নিবেদন আমার প্রথম ভোটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন লোকসভার নির্বাচন দোরগোড়ায়। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র অষ্টাদশ লোকসভা গঠনের জন্য তৈরি। ভোট দেবেন কতজন জানেন? ভাবলে অবাক হতে হয়। গোটা দেশে আমাদের মোট ভোটারের সংখ্যাটা 96,88,00,000। বৃহত্তম গণতন্ত্র কি এমনি এমনি? এই বৃহত্তম গণতন্ত্রে শরিক হয়েছে এবার প্রথমবারের মতো ভোট দেবে। তো আমরা এই মুহূর্তে তেমনই এক ছাক ছেলে মেয়েদের সঙ্গে এখানে বসেছি। তারা প্রত্যেকেই শিক্ষিত, তারা প্রত্যেকেই একটা রুচিসম্মত পরিমণ্ডল থেকে এসছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এসছে, বিভিন্ন ধরনের পড়াশোনা তাদের। কিন্তু একটা জায়গায় মিল হচ্ছে, এরা সবাই এবার প্রথমবারের মতো ভোট দেবে এবং তার জন্যই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। তোমার থেকে শুরু করছি। নমস্কার, আমার নাম অদ্রিজা সেন। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর থেকে ইআই ডিপার্টমেন্টে সেকেন্ড সেমিস্টার বিটেক করছি। নমস্কার, আমার নাম শুভ্রনীল পাল। আমি গুরুচরণ কলেজের গণিত বিভাগের অন্তিম বর্ষের ছাত্র। নমস্কার, আমার নাম স্নেহা দাস। আমি একটা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার করছি। নমস্কার, আমার নাম কৌশিক ভৌমিক। আমি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ টেকনোলজি এনআইটি শিলচর থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড সেমে পড়ছি। নমস্কার, আমার নাম শোভনিক চৌধুরী। আমি এনসিপাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের 6th সেমিস্টারের স্টুডেন্ট। নমস্কার, আমার নাম তনিষা সেন। আমি গুরুচরণ কলেজের 6th সেমে পড়াশোনা করছি। নমস্কার, আমার নাম দীপ্তদীপ ধর চৌধুরী। আমি নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এমবিবিএসের সেকেন্ড ইয়ারের ছাত্র। বাহ, নানা ধরনের পেশায় তোমরা যাবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো অধ্যাপক। কিন্তু ওই যে বললাম আজকে এই অনুষ্ঠানে তোমাদের একটা জায়গায় মিল রয়েছে, তাই তো? যে তোমরা সবাই প্রথমবারের ভোটার। ভোট দেবে তো সবাই নাকি? হ্যাঁ। শিওর না? ওকে, কেমন লাগছে? আমি অদ্রিজাকে দিয়ে শুরু করি। আমি খুবই এক্সাইটেড, কারণ একদম ছোটবেলা তো খুব বুঝতে পারতাম না ভোট মানে কি। তারপর যখন বোধ পেলাম, ঘরে ভোটিং নিয়ে আলোচনা, তারপর বুঝতে পারলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের প্রত্যেকটি নাগরিকের কতটুকু গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত আমাদের দেশকে আগামী 5 বছরের জন্য কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তা যখন বুঝলাম যে সেই জনগণের নির্বাচিত সরকারে আমিও এক জনগণ আর আমার ভোটের চরম মূল্য, সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। শুভ্রনীল, তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তো আমাদের জেনারেশনের শতাংশ হিসেবে আমাদের ভোটের অনেক মূল্য আছে। খুবই এক্সাইটেড যে আমি দেব ভোট, তো এটা ম্যাটার করে। মানে তুমিও এই সিদ্ধান্তের একজন গুরুত্বপূর্ণ অংশীদার থাকবে, তাই না? স্নেহা, যেদিন আমার 18th বার্থডে হলো, আচ্ছা, তো তারপরে বাবা বলল যে এবার তো তোমার ভোটের নাম দিতে হবে। তো সেদিন খুব বেশি এক্সাইটেড হচ্ছিলাম আমি। তারপরে তো হলো, একদিন রাত্রেবেলা বিএলও মাকে ফোন করলো, তার ভোটার কার্ডটা এসছে। তো সেই দিন খুব বেশি আনন্দ হচ্ছিল, এক্সাইটমেন্ট তো একটা আছে। এক্সাইটমেন্ট হচ্ছে যে এখন থেকে আমি একজন সিটিজেন হিসাবে রেকগনিশন তো পাবো। নট অনলি সিটিজেন, আমি একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে রেকগনিশন পাবো। তো অ্যাকচুয়ালি বাইরের থেকে যারাই আসবে আমাদের দেশে, তারা সব কিছু রাইটস এনজয় করতে পারবে, কিন্তু পলিটিক্যাল রাইটটা ছাড়া। আর এটাই ভেবে খুশি হচ্ছে যে আজকের থেকে এই দেশের পলিটিক্যাল রাইটটাও আমি এনজয় করতে পারবো। কৌশিক, তোমার কেমন লাগছে? সবচেয়ে প্রথম তো আমি বহুত এক্সাইটেড যে ইমান এত বড় গণতান্ত্রিক দেশের মধ্যে আমি একটা নতুন ভোটার হিসাবে নিজেকে দেখছি। তারপরে আমার বাড়িতে ছোটোকাল থেকে শুনতাম যে ভোটিং রেসপন্সিবিলিটি একটা ভোটিং রাইটস, তো সেটা আমি ফিলও করতে পারছি যে আমার ভোটিং মানে ডিসাইড করবে যে নেক্সট 5 বছর কোন সরকার আসবে বা আমার লাইফে কি হবে, যেন আমি কোনখানে চাকরি পাবো বা নতুন কি হবে মানে কান্ট্রিতে ডেভেলপমেন্ট। তো তার জন্য আমি একটা রেসপন্সিবিলিটিও ফিল করছি আর এমনি এক্সাইটেডও আছি যেন আমি সেটাকে যোগদান দিতে পারবো আমার নতুন সরকারকে। আমি তো খুবই এক্সাইটেড যে আমি নেক্সট 5 বছরের জন্য
আমার ডিমান্ড অনুযায়ী একটা সরকারকে আমি নির্বাচন করতে পারবো। আর ওইটাই আমার কিছু কিছু তোমার কিছু কিছু প্রত্যাশার জায়গা আছে, তাই তো? চাহিদার জায়গা আছে, ওইটার উপরেই আমি সেটা বুঝে তুমি এবার ভোট দিতে পারবে, তাই তো? ওইটাই। নাতাশা? আমি খুবই খুশি যে অ্যাজ এ ফার্স্ট ভোটার এখানে আসতে পেরেছি, এখানে আমি আমার কমেন্ট দিতে পারছি এই বিষয় নিয়ে। আর রেদার দেন দ্যাট অ্যাজ এ ফার্স্ট ভোটার সব মানে এটা কত এক্সাইটিং জিনিস, কত একটা মানে খুশির জিনিস যে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি এই জিনিস করতে পারছি, একটা ডেভেলপমেন্ট আমার থ্রুতে হবে, ফিল গুড হচ্ছে, তাই তো? হ্যাঁ। তোমার কেমন লাগছে দীপ্তদীপ? আমার প্রথমত আমার অনেক আনন্দ হচ্ছে যে এইবার আমি প্রথমবারের মতো ভোট দিতে পারবো। ছোটোর থেকেই আগে দেখেছি যে নির্বাচন আসতে না আসতে বিভিন্ন দলের নির্বাচনীয় প্রচার হতো, যেটা শুনে এবং দেখে আমার অনেকই ভাল লাগতো। আচ্ছা। আর দেখতাম যে বাড়িতে মা বাবা অনেক আনন্দিত এবং অনেক উৎসাহের সঙ্গে, মা বাবার একটা আনন্দ হতো ভোটের সময়, তাই? হ্যাঁ, অনেক উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন। আচ্ছা। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বুঝতে পারতাম না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এবার যখন নিজের টাইম এসছে যে ভোট দেব, আমি ওই উত্তেজনা, ওই আনন্দটা ফিল করতে পারছি। আর তোমাদের সবার কথাই আমি শুনলাম, আমার দর্শকরা শুনলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং দুটো জিনিস সবার মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি বলতো, তোমরা এক্সাইটেড সবাই, না? দারুণ রোমাঞ্চ হচ্ছে, না? আচ্ছা। আরেকটা কি যেন তোমরা বললে যে হ্যাঁ, এটা এত বড় গণতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণে এবার আমিও শরিক হচ্ছি, তাই তো? এবং তার সঙ্গে আরেকটা কথা শোভনিক বলেছো যে আমার অনেক প্রত্যাশার জায়গা রয়েছে, সেগুলো তোমার কি কি প্রত্যাশা রয়েছে বলো তো? নতুন সরকার যেটা হবে, যাকে তুমি ভোট দেবে, সেই সরকার কাছ থেকে তোমার প্রাপ্তি মানে প্রত্যাশার জায়গাটা কি থাকবে? যেরকম আমি এখন বিকম 6 সেমিস্টারের স্টুডেন্ট, আমার কয়েকদিন পরে আমি জব অ্যাপ্লাই করব, তাহলে আমার ইচ্ছা যে জব অপরচুনিটিসগুলো একটু ইনক্রিজ হোক, এডুকেশন সিস্টেম ভালো হোক, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ভালো হোক, এইসব। তোমাদের আর কারো এর সঙ্গে অ্যাড করার মতো কিছু আছে? প্রত্যাশা তো সবারই এমপাওয়ারমেন্ট হোক, আর একটু হ্যাঁ, কি হবে? ওমেন এমপাওয়ারমেন্ট হোক, বা মেয়েদের আরেকটু ক্ষমতায়ন হোক, তাই তো? সেটা কেমন করে হতে পারে, কোনো রাফ আইডিয়া আছে? আর কোন কোন ক্ষমতা মেয়েদের দেওয়া যেতে পারে, অধিকার দেওয়া যেতে পারে? আরেকটু যদি মানে প্রপারলি যদি আমাদেরকে আরেকটু এক্সট্রা সাপোর্ট দেয় গভর্নমেন্টের থ্রুতে, এক্সট্রা ফ্যাসিলিটিস বেটার দেন মেল। আচ্ছা, তো মোর দেন মেল। ওকে। আমার মনে হয় সিকিউরিটিটা সবচেয়ে আগে দেখা উচিত, তারপরে মেয়েরাও নিজেদেরকে, মেয়েদের নিরাপত্তার জায়গা, তাই তো? হ্যাঁ, তারপর মেয়েরা যে ফ্যাসিলিটি অ্যাভেল করার জায়গায়ও যেতে লাগবে। হ্যাঁ, মেয়েদের নিরাপত্তা এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা নিশ্চয়ই তোমরাও তাই ভাবছো। সেটা কাজের জায়গায় হোক, রাস্তায় হোক, সর্বত্রই যাতে মুক্ত মনে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারে, তাই না? তুমি যে ক্ষমতায়নের কথা বললে নাতাশা, ক্ষমতায়ন মানে কি? ক্ষমতায়ন মানে মোবিলিটি, তাই না? হ্যাঁ, তাই তো? আমার ইচ্ছে মতো যাতে আমি করতে পারি কাজটা, এখন যেমন ভাবতে হয় ফ্রিডম পাওয়া যাক, ঠিক, সেটা বাড়াতে হবে। আর কিছু প্রত্যাশার জায়গা স্টুডেন্টসদের জন্য, এডুকেশনের জন্য মানে অনেক ধরনের বেনিফিশিয়ারি স্কিমস বা স্কলারশিপস আরও ইন্ট্রোডিউস করা উচিত। যেমন অনেক ক্ষেত্রে এরকম আছে, দরিদ্র যারা থাকে, দরিদ্র ঘর থেকে যারা আসে, তো ওরা অনেক বিষয়ে অবগত থাকে না। অনেক স্কিমস মেবি আছে, কিন্তু ওই ব্যাপারে জানতে পারে না। তো এগুলোর প্রচারটা আরও ভালোভাবে করতে লাগবে, আর যাতে সবাই ইকুয়াল অপরচুনিটিস পায় এডুকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, গণতন্ত্রের তো সবচেয়ে বড় জায়গা ওটাই না, সবাই যাতে সমান সুযোগ সুবিধাগুলো পায়। গণতন্ত্র মানে একটা ইনক্লুসিভ বিষয়, তাই তো? দীপ্তর কিছু আলাদা আইডিয়াস? আমার হিসেবে যে অনেকগুলো অপরচুনিটিস বাড়ুক, আলাদা আলাদা ব্রাঞ্চের অপরচুনিটিস বাড়ুক, যাতে যেমন আমি দেখলাম যে ভারতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে বায়োটেকনোলজির এত অপরচুনিটিস নেই ইন্ডিয়াতে, কিন্তু অ্যাব্রডে অনেক বেশি অপরচুনিটিস। আমি এটাই বলতে চাই সরকার কি করতে পারে তোমার মতে বায়োটেকনোলজিতে, মানে জৈব প্রযুক্তিবিদ্যায় যাতে আরো সুযোগ সুবিধার জায়গাগুলো বাড়ে, তাই তো? হ্যাঁ, মানে কোথায়, গবেষণায় নাকি চাকরি, না কোথায়? চাকরি, এটা চাকরি বায়োটেকও বাড়ুক। তুমি তো ডাক্তারি পড়ছো, তাই? হ্যাঁ, চাকরির অনেক জায়গা আছে, ওটা তখন বাড়বে যখন ওটা নিয়ে স্টাডিজ হবে।
বায়োটেক নিয়ে এত স্টাডিজ পড়ার জায়গা একটু মানে সেই জায়গাটার সংখ্যা বাড়ুক আর তাই তো, সেটা বলতে চাইছো। তোমার কিছু, তুমি তো আমি তো তোমাকে আলাদাভাবে চিনি, দর্শকদেরও সেটা জানা উচিত, খুব সে একজন মঞ্চ অভিনেত্রী এবং অত্যন্ত ভালো অভিনয় করে। তো তোমার তো নিশ্চয়ই ভাবনা চিন্তার জায়গাটা আমাদের সবার থেকে একটু আলাদা, কেমন সেটা একটু শুনি। এই দেশটা কেমন হোক তুমি চাও? সরকার যেই আসুক সবারই কিছু লুপহোলস তো থাকবে অবশ্যই, আবার কিছু ভালো জায়গাও থাকবে। আমি চাইছি যে নেতা যেই হোক সে যেন আ সিম্বল অফ নিউট্রালিটি হোক, মানে তার কাছে সবাই সেম হোক, মানে সে আমারও নেতা হোক, সে আপনারও হোক, যে আমাদেরকে শুনছেন তাদেরও হোক, আর যে আমাদেরকে শুনছে না তাদেরও হোক। এটা একটু বাড়তি চাওয়া কি না, কি মনে হয় তোমার? মানে এটা তো বেশ ভালো বলেছো তুমি, আমি যা ভাবছি আর কি, এমন একজন লোক, কিন্তু তুমি তাকেই ভোট দেবে তাই তো? তেমন একজন লোকের খোঁজে তুমি এপিক কার্ডটা নিয়ে ভোট কেন্দ্রে যাবে, রাইট? সবারই সেটাই ইচ্ছা থাকে। তুমি কিছু জুড়বে? হ্যাঁ, আমার ধারণা এরকম যে আমার যেটা ব্রাঞ্চ আছে আমার কলেজে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটা ইলেকট্রনিক্স ফিল্ডের মধ্যে মানে ফোকাস করে। তো সেক্ষেত্রে আমি সরকারি ইনস্টিটিউশন বা সরকারি ইনস্টিটিউট বা সরকারি যেগুলো মানে অর্গানাইজেশন আছে তাদের সাথে কাম করে আমার দেশের আগানোর যোগদান দিতে পারি। আচ্ছা, সে তো বটেই। যে কথাটা আমি বোঝাতে চাইছি, আসলে আমি যাব তোমাদের কাছে, দুইজনের কাছেও যাবো, দুইজা কিছু একটা বলতে চাইছিল সম্ভবত তখন, যে এই যে একটা কথা আমরা সবাই বলছি এখানে না, যে খুব স্বাভাবিক যে তোমাদের নিয়ে তো আজকের এই অনুষ্ঠান, তোমরা প্রথমবারের মতো ভোটার হয়েছো, তোমাদের দারুণ লাগছে, এটা তো বটেই। একই সঙ্গে তোমরা এই অধিকারটা পেয়েছো, তুমি তো বলছিলে স্নেহা না, যেটা পলিটিক্যাল রাইট, এত বড় একটা রাজনৈতিক অধিকার পেয়েছো। এবং যদি একটু ইতিহাস ঘাঁটো তাহলে দেখবে, বিশেষ করে মেয়েদের বেলায় এই ভোটের অধিকারটাও কিন্তু খুব সহজে আসেনি, সেটাও প্রবল আন্দোলনের মাধ্যমে সেটাকে আনতে হয়েছে, এমনকি ইংল্যান্ডের মতো দেশেও। তো ফলে মেয়েদের ভোট দেওয়ার অধিকারী হিসেবে মেনে নিতে পুরুষতন্ত্রের অসুবিধা হয়েছে। তো ফলে সেই সমস্ত জায়গা আমরা কাটিয়ে উঠেছি, এবং ভারতবর্ষের ক্ষেত্রে গৌরবের বিষয় হচ্ছে এটাই যে আমরা যেদিন থেকে স্বাধীন দেশের যাত্রা শুরু করেছি, সেদিন থেকেই কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই প্রাপ্তবয়স্করা ভোটাধিকার পাচ্ছে। তো এটা শুরু ছিল অবশ্যই, অধিকার প্রাপ্তি কখনো শেষ হয় না, কিন্তু একই সঙ্গে এই অধিকার তোমাদের একটা বাড়তি কি দিচ্ছে, একটা রেসপন্সিবিলিটি জায়গা তৈরি করছে না, যে তুমি কিভাবে দেশকে কন্ট্রিবিউট করতে পারো। সেরকম কোনো বিশেষ ভাবনা বাদে যখন বলছো তুমি দুটোর কথা বলবে নিয়ে, হ্যাঁ, কিছু আলাদা কোনো আইডিয়াস আছে যা তুমি আগে বলছিলে তার থেকে? দল নির্বাচন করার সময় যেটা ডিটারমাইনিং ফ্যাক্টর থাকে আমাদের, যে আমাদের দেশ যাতে এগিয়ে চলে, উন্নতি হয়, অবনতি তো নিশ্চয়ই না, কিন্তু তখন আমরা দেখি যাতে আমাদের প্রবলেম ঠিক হয়। যেমন এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসে যেরকম এখন ব্যাঙ্গালোরে আমরা দেখতে পাচ্ছি জল নাই, তো আমরা দাবি করতে পারি যে আমাদের জলের প্রবলেম ঠিক হয় যাতে। তো যে কোনো রাজনৈতিক দল যদি সেই প্রবলেম সলভ করে, আমাদেরও সেটা ডিউটি যে আমরা তার ওয়েস্টেজ না করি। আচ্ছা, সে কয়েকদিন আগে ফ্লাডে আসামে এই অবস্থা হলো, সেটা তো আমাদের যেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে রাজনৈতিক দলের দ্বারা, সেগুলো যাতে আমরাও হেল্প করি যাতে ঠিক মতো সেটা হয়। জলের প্রসঙ্গে এবং জল যে আমরা অপচয় করি প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, তার আগে আমি দীপ্তর কাছে যাব, যে আমরা যে কতটা জল অপচয় করি আমরা লক্ষ্যই করি না। একটা তথ্য আমি দিচ্ছি, শুধু দিল্লিতে গলফ কোর্সগুলোতে জল দিতে যতটা জল লাগে, সেটা দিয়ে পুরো গুজরাটে একটা পুরো সিজনে মরশুমে জলসেচ হয়ে যায়, ইরিগেশন হয়ে যায়, চিন্তা করো। তো ফলে এই জায়গাটা আমরা দেখবো। এছাড়া আর কোনো অভিনব ভাবনা কারোর মধ্যে, কিভাবে দেশকে তুমি দেবে, সেটা হচ্ছে আমাদের, কারণ এটা তো ইম্পর্টেন্ট। আমরা সবসময় মনে আরে নেতা আলাদা তো কেউ না, আমাদের জনপ্রতিনিধি মানে কি আমাদের থেকেই তো উঠে আসে। তোমাদের মধ্যেই কেউ, বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কেউ কারো রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে? না, এমন কিছু তো এখন কারণ নেই না। সংসদে যাবে, বিধানসভায় যাবে, নিজের পক্ষে পঞ্চায়েতে, এরকম ভাবনা কারণ নেই না, শুধু ভোটার হয়ে থাকবে, তাই? আচ্ছা, তোমরা নির্বাচন করবে, তাই? ওকে, ঠিক আছে, নির্বাচক হবে, নির্বাচিত হবে না,
না, আমি এমনি মনে করি যে আমাদের ইউথ জেনারেশনের বেশি পলিটিক্সে পার্টিসিপেট করা উচিত, কিন্তু মানে আপাতত আমি তো ভাবছি না, কিন্তু আমি মনে করি যে বেশি পার্টিসিপেশন ইউথ থেকে হলেই ভালো। অবশ্যই, সে তো বটেই, ওতে নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বৃদ্ধতন্ত্র দিয়ে তো দেশ চলতে পারে না, তাই না? থাকবে অবশ্যই বয়স্কদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্যম, দুটো তো মিলতে হবে। আমি পুরোনো কথাটায় ফিরে যাচ্ছি যে তোমাদের আলাদা করে ধরো শোভনী কি হলো, আমি তোমাকেই জিজ্ঞেস করছি যে তুমি তো বলছিলে বিভিন্ন চাহিদার কথা, তাই তো? এবার দেশটারও তো চাহিদার জায়গা আছে তোমার কাছ থেকে, তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারো তোমার মনে হয়? আমি যে ফিল্ডটাতে পড়াশোনা করছি ওটাতে 100% দিব, আমি জব পেলে ট্যাক্স পে করব, ঠিক আছে, এবং গভর্নমেন্টের রুলস রেগুলেশনস সব মেনে চলবো, সেভাবে আমি আমার কন্ট্রিবিউশন করতে পারবো। নাগরিক হবে, তাই তো? সেটা একটা বড় বিষয় অবশ্য, কারণ প্রত্যেকটি নাগরিক যদি দেশের আইন কানুন ঠিকঠাকভাবে মেনে চলে তাহলেও দেশের অযথা যে অর্থ ব্যয় হয় অনেক ক্ষেত্রেই সেটা অনেক সাশ্রয় হয়, তা তো বটেই। একটা কথা প্রায় আসে না আমাদের আলোচনার মধ্যে, তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছো, যে আমাদের চাকরির জায়গাটা একটু সমস্যা আছে, তাই না? কাজের জায়গাটা, এত বড় দেশ, খুব স্বাভাবিক, 140 কোটির দেশ, তো সেখানে তো চাহিদা যোগানের একটা সমস্যা থাকবে। ওখানে কি হতে পারে, মানে কি করলে ধরো আমাদের এই বিশাল যে বেকারত্বের সমস্যা সেটা আমরা অ্যাড্রেস করতে পারি? তোমাদের আলাদা কোনো আইডিয়া আছে, কারণ কোনো ভাবনা? আমার মনে হয় যে আরো অনেক জায়গায় চাকরির দরকার আছে যেখানে মানুষ পাওয়া যাচ্ছে না, সবাই এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে মেবি মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফোকাস করছে, যেখানে তার মেবি ওখানে ট্যালেন্ট নাই, ওখানে তার ইচ্ছাও নাই, কিন্তু তাই এমপ্লয়মেন্টেরও প্রবলেম হচ্ছে সেখানে। এসব কাজের জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেখানে কাজের লোক পাওয়া যাচ্ছে না। তাই আমার মনে হয় বিভিন্ন ফিল্ডের জন্য আরো বেশি অ্যাওয়ারনেস, যে এখান থেকে এই স্কোপ হতে পারে, স্কুলগুলোতে এডুকেশন কাউন্সিলিং করানো উচিত, ইন্টেরিয়র এরিয়াসগুলো ওগুলোর মধ্যে স্কোপগুলো বেশি দেওয়া উচিত। আচ্ছা, তাহলে মানে মানুষ নিজের থেকে বের হয়ে আসবে যে নিউ কোনো স্কোপ, নিউ কিছু জিনিস, তো এক জায়গায় একটা কিছুতে নেরোভাবে কেউ যাবে না আর কি, যে পার্টিকুলারলি এই জায়গায় এই জিনিস, এই জায়গা, এরকম না। আচ্ছা, বুঝলাম। একটা কথা তো বলা হয় যে আমাদের প্রত্যেকেরই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, মানে পড়াশোনা একটু ভালো হলে ওটা যেমন অভিভাবকদের থাকে, ছেলে মেয়েদেরও থাকে, তার মধ্যে অন্যায় কিছু নেই, দেশে ডাক্তার দরকার, ডাক্তার তো খুবই দরকার, এবং প্রযুক্তিবিদ দরকার, সেসব দরকার, কিন্তু কথা হচ্ছে সেখানে আসন সীমিত খুব স্বাভাবিকভাবেই। তো সেখানে কতজন ধরো অ্যাপ্লাই করে, ধরো যাক 10-12 লাখ জেডাব্লিউতে আবেদন করছে ডাক্তারের, মানে এমবিবিএস এর ক্ষেত্রে ওরকম একটা ফিগার ধরো, কিন্তু এর বাইরে যে বিশাল সংখ্যক আছে তারা তো ডাক্তার হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করছে না, তারা যেটাকে বলা হয় জেনারেল ডিগ্রি এডুকেশন সেরকমটা করছে, কেউ বিএসসি করছে, কেউ তোমার মতো বিকম করছে, তুমি বোধহয় বিএ করছো না ইংরেজি সাহিত্যে। তো এবার কাজ তো সবারই দরকার, তো সবাই যদি কাজ খুঁজতে থাকে তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ায়, কারো মাথায় এসছে এটা কখনো? সেটা হলো যে কাজ দেওয়া মানুষের, এক্স্যাক্টলি। তো সেটার জন্য মানে আজকাল নতুন একটা মানে হাওয়া বের হয়েছে, সেটা হচ্ছে স্টার্ট আপ। তো সেটা একটা বহুত ভালো ফ্যাক্টর হতে পারে আমাদের দেশের মধ্যে নতুন এমপ্লয়াবিলিটি বা রোজগার ঠিক করার জন্য। মানে হ্যাঁ, ওই যেটা বলছে যে সবাই, আমরা তো সবাই মানে জব সিকারের সংখ্যাটা খুব বেশি না, জব ক্রিয়েটার্স তো দরকার। আমিও তো পড়াই, ফলে আমি আমার ছেলেমেয়েদের বলি যে ক্লাসের সবাই যদি চাকরি খুঁজতে বেরিয়ে যাও তাহলে যাবে কার কাছে? সেই ক্ষেত্রেই তো দেয়ালে মাথা করে মরতে হবে, তাই না? তো ফলে সবাইকে আমরা চাকরি করতে যাবো কেন, চাকরি তো তৈরি করার জায়গাও থাকে। ও যেটা বলছে স্টার্ট আপের বিষয়, মানে সেটা যে কোনো কিছু হতে পারে। স্টার্ট আপ শব্দটা শুনলে মনে হয় এটা খুব একটা আরবান বিষয় না, এটা খুব নাগরিক ব্যাপার। সেটা বোধহয় আইটি হতে হবে, আইটি এনাবেল সার্ভিস হতে হবে, এমন তো কথা নয়। একটা ফুচকাওয়ালা যে ফুচকা বিক্রি করছে তার জন্য সেটা স্টার্ট আপ, তাই না? কিন্তু সে তো ধরো আরও একটা মানুষের হয়তো সে রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। তোমাদের কারো এরকম কোনো ভাবনা আছে যে চাকরি না খুঁজে চাকরি দেবে? নেই, সবাই চাকরি চাইছে। আমার ইচ্ছা আছে আমি একটা স্টার্টআপ স্টার্ট করব, ইচ্ছা আছে। আমি বিকম করব, বিকম করার পরে এমবিএ করে লিডারশিপের উপরে কিছু কিছু জিনিস শেখার পরে আমি কিছু স্টার্টআপ শুরু করব। তো এটা খুব দরকার এই দেশের জন্য। এবং আরেকটা কথা আমি বলি যে তোমরা যেহেতু প্রথমবারের জন্য ভোট দিতে যাবে, এবং সেখানে তোমরা কি যথেষ্ট ইনফর্ম ভোটার নিজেরা? মানে
তোমরা কি ভালো মন্দের মধ্যে পার্থক্যটা করতে পারো এই ব্যাপারে নিশ্চিত সবাই? মানে সে তো ব্যালট ইউনিটে অনেকগুলো বোতাম থাকবে, তুমি যে কোনো একটা টিপলেই চললো, সেই বোতামটা টিপতে গিয়েই তো তুমি সিদ্ধান্তটা নিচ্ছ, তাই না? তো এই সিদ্ধান্ত নেওয়ার তো একটা প্রক্রিয়া রয়েছে, তাই তো? তোমরা সবাই ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ছো, আমি শুরুতেই বলছিলাম যে তোমরা যথেষ্ট ঝকঝকে ছেলে মেয়ে, তো ফলে তোমরা নিশ্চয়ই আলাদা করে ভাবতে পারো, আমরা এটা ধারণা করতে পারি। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যেটা বারবারই ইলেকশন কমিশন বলে যে, এবং এই জন্য ভোটার অ্যাওয়ারনেস হয়, তাই না? সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এবারই তো 26 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ অবধি একটা ইলেকশন কমিশন করলো, এবং ইলেকশন কমিশন সরাসরি করেছে, তার সঙ্গে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনও রয়েছে, কেন্দ্রে যেটা শিক্ষা মন্ত্রক, যেটা হচ্ছে মেরা পেহলা ভোট দেশকে দিয়ে। তো সেখানে হয়তো অনেকেই এরকম কোনো একটা অনুষ্ঠানে থেকে হচ্ছে হয়তো বা, তো সেখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটা যাতে যথেষ্ট জেনে বুঝে তুমি সিদ্ধান্ত নাও, মেকিং ইনফর্ম চয়েস। তো এই জায়গাটা কি আমাদের দেশের জন্য এমনিতে কোনো সমস্যা, যে যেহেতু বিশাল সংখ্যক ভোটার, এই ইনফর্ম চয়েসটা কি সব ক্ষেত্রে হয় তোমার মনে হয়, নাকি সেখানে কোনো সমস্যার জায়গা রয়েছে? অবশ্যই আছে, অবভিয়াসলি আছে, আছে, তাই না? রিমোট এরিয়াজে এখনো অনেক মানুষ লিটারেটও হয়নি যে ওরা এইভাবে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে কোন সরকার তাদের জন্য ভালো এবং খারাপ। তোমরা করতে পারো, আশা করি পারবে না? হ্যাঁ। আচ্ছা, তোমরা কিসের ভিত্তিতে সেই সিদ্ধান্তগুলো নাও, মানে প্যারামিটারসগুলো কি হবে? মনে হয় যে সিদ্ধান্ত নেওয়ার আগে যেগুলো ইলেকশন ম্যানিফেস্টো আছে, যে যা দাবি করছে প্রত্যেকটি রাজনৈতিক দল, সেগুলো কতটুক বাস্তবে পসিবল, এটা আমাদের দেখতে হবে। কারণ কি অবাস্তবিক কিছু দাবি দেখে উচ্ছ্বাসিত হয়ে আমরা গেলাম গিয়ে ভোট করতে, সেটা একেবারেই ঠিক হবে না। কতজন ইলেকশন ম্যানিফেস্টো পড়ে আমাদের দেশে তোমার মনে হয়? সংখ্যাটা খুব নগণ্য, তাই না? ভোট দেওয়ার সময় সবাই সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে খুব পজিটিভ রোল প্লে করে, তোমাদের মনে হয় নাকি সমস্যা তৈরি করে? আগে ধরুন, আগে তো মানে টেলিভিশনই একমাত্র মাধ্যম ছিল, তো আমরা একটু কারেক্টভাবে ইনফরমেশন পেতে পারতাম। এখন অনেক মিসলিডিং ইনফরমেশন থাকে, আমরা মেবি আমাদের জেনারেশন মেবি অ্যাওয়্যার হতে পারে এগুলোর ব্যাপারে, কিন্তু যারা নতুন এগুলোতে একটু ওল্ডার জেনারেশন ধরে নিন, তারা অনেক ধরনের হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা অন্য মিস ইনফরমেশন, তো এগুলো থেকে আমাদের অ্যাওয়ারনেস করতে লাগবে। তো আই থিঙ্ক এগুলোতে প্রবলেম আরও বেড়েছে, মানুষরা বহুত মিসলিডিং ইনফরমেশন পায়। এটা ভালো কথা বলেছো, কারণ সোশ্যাল মিডিয়াতে, এবং এখন তো এআই জেনারেটেড ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নানা রকমের ছদ্ম বিভ্রম তৈরি করছে, তাই না? ভালো লোককে খুনি বানিয়ে দিচ্ছে, খুনিকে দেবতা বানাচ্ছে, সেসব তো অহরহ ঘটছে। ফলে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারাত্মক কাজ করছে। মানে আমরা এর আগে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, ফ্রান্সের নির্বাচনে, যখন ম্যাক্রোর নির্বাচন যখন হলো, তখন আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরা তো একটু এগিয়ে থাকে ধরো ইউজের ক্ষেত্রে, তো আমাদের দেশেও কিন্তু এটা চলে এসছে। ফলে এখানে একটা সচেতনতা দরকার তৈরি করা, তাই না? কীভাবে ফিল্টারিং করতে হবে সেটা তো বটে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তোমাদের কী মনে হয়, যদিও এটা প্রত্যক্ষভাবে ভোটের সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্ন নয়, তোমাদের পেয়েছি, এবং দুজন তো এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে রয়েছে, বাকিরাও ব্যাপারে জানবে। এটা কি মানে আশীর্বাদ না অভিশাপ, কোথাও সমস্যা তৈরি করছে? বোথ পজিটিভ নেগেটিভ বোথ এফেক্ট। পজিটিভটা কি? এটা পজিটিভ ডিপেন্ড অন পারসন টু পারসন, যে কিরকম ভাবে এটাকে কনজিউম করবে। পজিটিভলি তুমি যদি এটাকে ইউজ করো, অবভিয়াসলি এটা পজিটিভলি হবে, আর যদি নেগেটিভলি ইউজ করো মোস্ট প্রবাবলি সবই করে। মনে হয় এমপ্লয়মেন্টের জায়গায় সেটা খুব বেশ বড় অভিশাপ হিসাবে, কারণ কি এখন 10টা চাকরি যদি লাগে, এখন 5টা চাকরি লাগবে এআই চালানোর জন্য, যে চালাতে পারে। মানুষ কি হেরে যাচ্ছে যন্ত্রের কাছে, কি মনে হয়? আমি একটাই বলতে চাই যে আমাদের একটা ব্রাঞ্চ আছে রেডিওলজি, ওটাতে যদি এআই আসে, মানে ফিউচারে আই গেস এআই আসতে পারে, এমপ্লয়মেন্ট অনেক স্কেয়ারসিটি হবে এমপ্লয়মেন্টের। না দেখো, এখানে একটা কথা আমি বলি, আমাদের দেশে যখন প্রথম কম্পিউটার আবির্ভাব হয়েছিল বলা যায়, তখন 80-র দশকের কথা, তোমাদের তখন জন্মই হয়নি, তখন এই কম্পিউটার নিয়ে কিন্তু একটা গেল ছিল যে কম্পিউটার এসে লোকজনকে কাজ থেকে সরিয়ে দেবে, সেরকম একটা ভাবনা তৈরি হয়েছিল, এবং এটা
রাজনৈতিক স্তরে যথেষ্ট উত্তাপ তৈরি করেছিল, কিন্তু শেষ অবধি এখন আমরা কি দেখছি, সবচেয়ে বেশি চাকরির বাজারটা কিন্তু তথ্য প্রযুক্তিতেই তৈরি হচ্ছে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি সত্যি আমাদের কাজ থেকে সরিয়ে দেবে নাকি কাজের নতুন ক্ষেত্র তৈরি করবে, সেটা একটা বিষয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, তাই না? সেখানে বিশাল বড় একটা চেঞ্জ আনতে হবে, বিশেষ করে ডিপ ফেক টেকনোলজিটা দারুণ মানে সমস্যা হচ্ছে, কারণ ডিপ লার্নিং এবং ফেক দুটো একসঙ্গে, ডিপ লার্নিং তোমরা বুঝবে, ডিপ লার্নিংটা একটা সমস্যা তৈরি করছে। তো ফলে দেখো, তোমরা যখন ভোট দিতে যাচ্ছ 2024-এ, পৃথিবীতেও একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের দেশটাও একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সিদ্ধান্ত কি নেবে সেটা যথেষ্ট বুঝে শুনে নেওয়া দরকার, তাই না? নানা রকমের প্রত্যাশার জায়গায় যেমন রয়েছে, একই সঙ্গে ভাবনার জায়গাও রয়েছে। তো এখানে কোথায় তোমাদের মনে হয় তোমরা যারা, তোমরা সম্মিলিতভাবে বা এককভাবে কোথাও একটা ডিফারেন্স তৈরি করতে পারো বলে মনে হয়? যত মানুষেরা ভোটিং বা সেগুলো ক্ষেত্রে রাইটস পেয়েছে, তাদের সাথে রেসপন্সিবিলিটি যেটা আছে, যে আমরা তার পিছনে রিসার্চ অল্প করতে লাগবে, বা জাস্ট আমার জাস্ট জিনিসটা দেখতে লাগবে যেটা মানে বিভ্রান্ত সোশ্যাল মিডিয়াতে এসেছে বা কিছু যেটা স্প্রেড হয়েছে ভাইরাল নিউজ বা যেটা, তো সেটার পিছনে যেটা বেসিসটা আছে সেটা কি মানে সত্যি না মিথ্যা, সেটা এক ক্লিকে বোঝা করবে কে, হুইল ডু দ্যাট, উই শুড মানে আমরাই করতে লাগবে সেটা। সেটা নানান ওয়েবসাইট আছে যেখানে মানে ট্রু ইনফরমেশনস যেটা জেনুইন ইনফরমেশন দেয়, তো সেখান থেকে আমরা ইনফরমেশন নিতে লাগবে। তাছাড়া আর কোনো অপশন নেই যে অন্য কেউ আমাদেরকে মানে কারেক্ট ইনফরমেশনটা প্রোভাইড করবে। আর একটা সমস্যার জায়গা আমাদের রয়েছে, এটা তো মানে এগুলো একটার সঙ্গে এটা জুড়ে থাকে, যেমন অপুষ্টি, মালনিউট্রিশন, দীপ্ত বেটার বলতে পারবে, এটা একটা মারাত্মক সমস্যা। আমাদের দেশে প্রতি 3 জন মহিলার 3য় নম্বর জন অবধারিতভাবে অনিবার্যভাবে অপুষ্টিতে ভোগেন। শিশুদের ক্ষেত্রে সেটা অপুষ্টিতে ভোগা শিশুদের জন্ম হচ্ছে, কারণ অপুষ্টি বিষয়টা তো ওইভাবে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে যায়, তাই না? কিন্তু এই সব কিছু ছাড়িয়ে যেটা হবে, যে আমরা তো বলি যেটা গণতন্ত্রের উৎসব, এই যে কাজটা আমরা করি, একবার ভেবে দেখো দেখিনি, 140 কোটি লোক, আমি যে হিসেবটা আগে বললাম, 96 কোটি 88 লক্ষ ভোটার, এবং এদের সবাইকে নিয়ে একটা ভোট পর্ব করা, 7টা পর্বে এবার ভোট হচ্ছে, তাই তো? 7টা পর্ব জুড়ে এত বড় দেশ, নানা রকমের তার ভূপ্রকৃতি, 1 কোটির বেশি মানুষ এই পুরো ভোট পর্বের সঙ্গে জড়িয়ে থাকে। এত বড় উৎসব পৃথিবীতে আর কোথাও হয় না। ফলে এটা তোমরা শরিক, এটা তো আমি বুঝতেই পারছি যে এটার মধ্যে এক্সাইটমেন্ট হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেটা তোমরা বলছো। কিন্তু আমি বারবারই যে কথাটার উপর জোর দিচ্ছি, যে এই এক্সাইটমেন্টটাকে রেসপন্সিবিলিটিতে টার্ন করতে হবে, কারণ প্রথমবার তো ঠিক আছে এক্সাইটমেন্ট থাকবে, অবভিয়াসলি পরবর্তী ক্ষেত্রে কি হবে, এটা কমতে থাকবে, তাই না? একটা নিয়মের, এই তো ধরো আবার এখন 2024-26-এ আবার রাজ্য বিধানসভা নির্বাচন, তো নির্বাচন তো চলেই আসবে, এইভাবে চলতে থাকবে। গণতন্ত্রের তো একটা প্রবহমান বিষয়, এবং আমাদের গণতন্ত্র তো যথেষ্ট শক্তিশালী, তাই না? ইংরেজিতে বলি যথেষ্ট ডিপ ডেমোক্রেসি আমাদের। আমরা দেখো কতটা উদার গণতন্ত্র আমাদের দেশে, যে তুমি তোমার যে কজন প্রার্থী রয়েছেন সেখানে নির্বাচন, তুমি সবাইকেই আবার বাতিল করে দিতে পারছো, সেটা জানো নিশ্চয়ই। সবাইকে বাতিল করার অধিকারটাও তোমাদের রয়েছে, সেখানে মানব দায়ভাব রয়েছে। তো ফলে তুমি ওখানে না যাওয়ার অর্থ হচ্ছে তুমি প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছ, তাই না? তোমার পছন্দ অপছন্দ জাহির করার পূর্ণ সুযোগ ভারতীয় গণতন্ত্র তোমাদের দিচ্ছে, লোকজনকে দিচ্ছে, এবং সেগুলো কোনোটাই এমনি এমনি আদায় হয়নি, তাই না? নাথিং ইজ বাই ডিফল্ট, এটা সব কিছুই কষ্ট করে আদায় করতে হয়। তোমাদের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ইলেকশন কমিশন দারুণ একটা বিষয় এনেছে, সেটা হচ্ছে যারা বাইরে পড়াশোনা করছে, তার নিজের জায়গার বাইরে, যেমন ধরো তুমি এখানকার নও, তুমি এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ছো, কিন্তু তোমার ভোট কেন্দ্রটা এখানে নয়। এবার তোমার বেলাতে বা তোমার মতো যারা আছে তাদের জন্য নির্বাচন সদনের একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে তুমি যদি 1 বছর, এটা জেনে রাখো, তোমরা অনেকেই হয়তো বাইরে যাবে, তোমরা যদি 1 বছরের কোনো কোর্স, মিনিমাম 1 বছরের প্রোগ্রাম হতে হবে, যে কোনো ধরনের পড়াশোনা সেটা হতে পারে, তুমি যদি কোনো ইনস্টিটিউটে করো, তোমার ভোট কেন্দ্র যেখানে রয়েছে তার বাইরে অন্য কোনো জায়গায়,
তাহলে তুমি কিন্তু ওখানে ভোটার তালিকায় তোমার নামটি ওঠাতে পারো। তার জন্য তোমার যে ইনস্টিটিউট রয়েছে যেখানে তুমি পড়ছো সেটা যিনি প্রধান রয়েছেন তার একটা সই দরকার, এবং স্বাভাবিকভাবে তিনি বলবেন যে হ্যাঁ সে আমার এখানে ছাত্র। এবার একদম আমরা শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকের সঙ্গে এপিকটা আছে, ভোটার আইডি কার্ডটা আছে, ওটা একবার দেখে নিই আমরা। না ভয় নেই, এখানে ভোট দিতে হবে না। কিন্তু যে এপিকের জন্য তোমার এই মুহূর্তে সঙ্গে নেই, তাই না? তুমি বলছিলে, আচ্ছা ঠিক আছে হবে। বাকিদের যাদের আছে তাদের একদম ঝকঝকে এপিক না? এটা একটা দারুণ ইম্প্রোভাইজেশন কিন্তু ইলেকশন কমিশনের। তো এই ছবিটা দারুণ হবে মনে হচ্ছে, এবং এই ছবিটাই মনে থেকে যাবে। তবে শুধু ছবি হয়ে নয়, ওই কার্ডটা তোমাদের শুধু অধিকার দিচ্ছে না, অনেক দায়িত্ব দিচ্ছে। এই নোটে তাহলে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এই নবীন যুবক যুবতীরা এই দেশের ভবিষ্যৎ আরেকটু অন্যরকমভাবে তৈরি করবে, এটাই আমাদের বিশ্বাস। নমস্কার।